নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আগামী যে দিনগুলো আসছে প্রত্যেকটা দিন অতীব গুরুত্বপূর্ণ বলেই আজকের এই মতো জায়গায় এই একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অম্বুবাচী। বছরের একটা নির্দিষ্ট সময় এটা আপনারা দেখেন, এর মহত্ব কি আছে সেটা বলবো, এবং এর সঙ্গে সঙ্গে এর বিভিন্ন যে কার্যকলাপ তার কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে বলবো। অম্বুবাচী অ্যাকচুয়ালি কামাখ্যা ধামের যে মা কামাখ্যার যে মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু এই সময় অর্থাৎ ওই নীলাচল পর্বত বলা হয়, এই নীলাচল পর্বত সম্পূর্ণভাবে সেখানে বিভিন্ন দেবদেবীর সেখানে আরাধনা চলে, কিন্তু এই নির্দিষ্ট সময়টা মন্দিরগুলো বন্ধ থাকে। কিন্তু ওই নীলাচল পর্বতে অতীব জাগ্রত জায়গায় অবস্থান করে এই সময়টা, তাহলে এটার একটা গুরুত্ব রয়েছে এই সময়। এবং এর সঙ্গে সঙ্গে এখানে যেটা আর একটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই অম্বুবাচী বিষয়টা কি, এর সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক জীবনের বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আমরা মেনে চলি। কেন মেনে চলি, কি কারণ, এবং এর সঙ্গে সঙ্গে এর শাস্ত্রীয় কিছু বিধানও রয়েছে, এবং এর কিছু সায়েন্টিফিক বিষয় রয়েছে যেটা গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। এবং এই নির্দিষ্ট সময়টা প্রত্যেকটা বছরের প্রতিটা বছরের এই নির্দিষ্ট সময় মেনেই হয়। কেমন বলছি, অম্বুবাচীর এই সময়কালটা আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, জ্যোতিষশাস্ত্রের বলা হচ্ছে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ রয়েছে। এই 27টা নক্ষত্রের মধ্যে আদ্রা নক্ষত্র, এই আদ্রা নক্ষত্র হচ্ছে 6 নম্বর নক্ষত্র। এই আদ্রা নক্ষত্রের আমি এর আগে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা নক্ষত্রের 4টে ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ 4টে পাদ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ। তাই এই আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও তার 4টে পাদ আছে, এবং প্রত্যেকটা অর্থাৎ একটা নক্ষত্রের যে স্প্যানটা 13 ডিগ্রি 20 মিনিট হয়, এবং ওই প্রত্যেকটা পাদের যে স্প্যানটা সেটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। তাই আদ্রা নক্ষত্রের যে প্রথম যে পাদ 3 ডিগ্রি 20 মিনিট, এই সময় সূর্যের যে সংস্পর্শে যখন এই নক্ষত্রের এই পাদটা আসবে, তখন ধরিত্রী অর্থাৎ এই পৃথিবী রজস্বলা হয়, অর্থাৎ সেই সময় প্রচুর বৃষ্টি হয়, এবং এই সময় এই ধরিত্রী রজস্বলা অর্থাৎ সে কিন্তু যথেষ্ট জাগ্রত হয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসে যাতে পরবর্তীতে সে প্রত্যেকটা জীবকুলকে অতীব শুভ ফল দিতে পারে। আপনারা যদি এটার সঙ্গে কৃষিকার্যের জায়গায় যান, অর্থাৎ আপনি আপনার এই ধরিত্রীর বুকে নির্দিষ্ট ক্রিয়া বলে, অর্থাৎ নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট সে আপনি ভূমিকর্ষণ থেকে শুরু করে যা কিছু, তাহলে সেই ধরিত্রীর বুকে সেখানে আপনি শস্য ফলান, তার ধান, গম, এইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ডাল জাতীয় দ্রব্য, যে কোনো জিনিস, যে উদ্ভিদকে আপনি রোপণ করেন এবং সেই উদ্ভিদের থেকে আপনি সেখান থেকে ফল গ্রহণ করেন, ফল আরোহণ করেন, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। তাহলে সেই ক্ষেত্রে কৃষিকাজ অতীব গুরুত্বপূর্ণ, এবং কৃষিকাজের একটা বড় ভূমিকা রয়েছে এই ধরিত্রীর অবস্থান। এবং এই সময়, কারণ দেখবেন যে তার আগ মুহূর্তে প্রচণ্ড রৌদ্র, খরা সেগুলো থাকে,
এবং এই রৌদ্র খরা অবস্থায় অনেক সময় ধরিত্রী অর্থাৎ মাটি দেখবেন ফেটে যায়, একটা চৌচির হয়ে যায়, মাঝে মাঝে গর্ত হয়ে যায় ফেটে গিয়ে। এই সময়টা এই যখন সূর্য সঙ্গে ওই আদ্রা নক্ষত্রের প্রথম পাদ স্পর্শ করে তখন তখন কি হয় না, মহাকাশে প্রচণ্ডভাবে সেখান থেকে জলরাশি এই ধরিত্রীর বুকে এসে পড়ে এবং ধরিত্রী তখন সিক্ত হয়। অর্থাৎ ওই যে ফেটে যাওয়া, ওই যে চোরচির হয়ে যাওয়া, কোনো জায়গায় উষ্ণ আর্দ্রতা তৈরি হওয়া, সমস্ত পুকুর টুকুর ডোবা টোবা সব মানে সেই খা হয়ে যাওয়া, সেই জায়গার থেকে ধরিত্রী আস্তে 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 সিক্ত অবস্থায় আসে। অর্থাৎ সিক্ত অবস্থায় আসা মানে সে পরিপূর্ণতা পায় জীবনের। একটা মানুষের মধ্যে দেখবেন যে একটা মানুষ, বিশেষ করে যদি আমি ধরিত্রীর সঙ্গে মায়ের সঙ্গে তুলনা করা হয়, এবং এই মাতৃস্থান থেকে ধরিত্রীকেও দেখা হয়, তাই সেই মাতৃস্থানীয় অর্থাৎ সে কোনো কুমারী মেয়ে তার যখন প্রথম রজস্বলা হয় সেই সময় তার জীবনের অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক ওই রকম নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে মা ধরিত্রীও কিন্তু এই সময় তিনি তার সমস্ত পরিপূর্ণতা লাভ করেন এবং ভবিষ্যতের জন্য সেই ধরিত্রীর বুকে বিভিন্ন ধরনের কৃষিকাজ থেকে আরম্ভ করে সব কিছু সম্পূর্ণতা আমরা পেতে পারি। তাই সেই মতো জায়গায় ধরিত্রী অবস্থান করে। তাহলে এটা হচ্ছে এই যোগের অর্থাৎ এই অম্বাবুচি যোগের কানেকশন অনুযায়ী হয়। অর্থাৎ এবং এই যে সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পাদ স্পর্শ করলো এবং ওই 3°20' পর্যন্ত যতক্ষণ না অতিক্রম করছে, সূর্যের কানেকশন থেকে যতক্ষণ না বিচ্যুত হচ্ছে, ততক্ষণ এই ধরিত্রীর বুকে কিন্তু বৃষ্টি হয়েই যাবে, জলরাশি কিন্তু আসতেই থাকবে এই ধরিত্রীর বুকে এবং পরিপূর্ণতা পাবে। এটা হচ্ছে এই বিষয়ের বিশেষ করে অম্বাবচী বলা হয়। এবং এই সময় দেখবেন যে আমাদের যারা কৃষিকার্য করেন, গাছ রোপণ করেন, তারা এই সময় নিজেকে বিরত থাকেন, কারণ এই সময় ধরিত্রীকে কোনোভাবে তার কর্ষণ করেন না, তার কোনোভাবে আঘাত করেন না। তারা জানেন, তারা নিজের থেকে সেইভাবে তৈরি হয়েছেন যে এই সময় ধরিত্রীকে তার নির্দিষ্ট রেস্টে থাকার দরকার, বিশ্রামে থাকার দরকার। তার কাছে তাকে কোনো রকমের কোনো আঘাত প্রাপ্ত করবে না। সেই জন্য এই সময় দেখবেন যে কোনো রকমের মাটি খোঁড়ার থেকে আরম্ভ করে কোনো গাছ রোপণ থেকে আরম্ভ করে এগুলো সবটাই বিরত থাকেন। এবং ঠিক এই অম্বাবচীর যে শেষটা, অর্থাৎ এই অম্বুবাচীর শেষ যেই হবে, অর্থাৎ এই বছরের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 22 তারিখ, প্রত্যেক বছরেই হয় এই নির্দিষ্ট সময়, অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখ থেকে কিন্তু শুরু হয় এবং ইংরাজি মাসের কিন্তু এই জুন মাসের 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত একটা অ্যাপ্রক্স টাইম শুরু হয়। কিন্তু এই বছরে জুন মাসের 22 তারিখ রাত্রে 9:10 থেকে শুরু হবে আর সমাপ্তি হবে 26 তারিখ জুন মাসের, এবং সেক্ষেত্রে 9:10-15-20 মধ্যে। এক একটা পঞ্জিকায় এক এক ধরনের 10-5 মিনিটের ডিফারেন্স থাকে। তাহলে এই সময়কাল ধরে এই অম্বাবচী চলবে। এই সময় আমরা ওই কৃষিকাজের বিভিন্ন কাজগুলো করা নিষেধ, ধরিত্রীকে কোনোভাবে আঘাত করব না আমরা, এবং সেই অনুযায়ী আমরা অবস্থান করব। এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ে আর কি হয় না, ওই কামাখ্যা ধাম, এবার আসি কামাখ্যা ধামের কি গুরুত্ব রয়েছে এই নির্দিষ্ট সময়। কামাখ্যা ধামে অতীব গুরুত্বপূর্ণ সময় এই সময়কালটা, কারণ ওই যে যখন প্রবৃত্তি আর তারপরে যতক্ষণ না নিবৃত্তি হচ্ছে, ওই 22 তারিখ রাত্রে 9:10 থেকে শুরু হচ্ছে, 26 তারিখ সকাল 9:15, 12 মিনিট কি 15 মিনিট, এই সময়কাল কামাখ্যা মায়ের ওই নীলাচল পর্বত, অর্থাৎ
নীলাচল পর্বত, এটা গুয়াহাটির থেকে মোটামুটি 7 থেকে 10 কিলোমিটার দূরে একটা পর্বতমালা, যেটা হচ্ছে নীলাচল পর্বতমালা নামে অভিহিত। এটার পিছনে অনেক বিভিন্ন রকমের দৈবিক বিভিন্ন কথাবার্তা রয়েছে, আমি এর আগে বহু আলোচনা করেছি। আজকে বিশেষ পয়েন্ট রয়েছে যে এই নির্দিষ্ট ক্রিয়া কি কি হয়, কি ধরনের মানে মানুষের যে আস্থাটা কেন তৈরি হয়, সেটা নিয়েই আজকের আলোচনা। দেখুন, এই যে কামাখ্যা ধাম অর্থাৎ এই নীলাচল পর্বতে রয়েছে দশ মহাবিদ্যার অবস্থান। দশ মহাবিদ্যার এর আগে আলোচনা করেছিলাম, দশ মহাবিদ্যা তবু বলি, দশ মহাবিদ্যার অর্থাৎ সতীর কিন্তু 10টা রূপ এই দশ মহাবিদ্যা। এবং সতী যখন তার পিতৃগৃহে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন শিবের কাছে বা মহাদেবের কাছে, তিনি যখন দিতে অস্বীকার করেছিলেন, তখন কিন্তু তার সেই রূপ তিনি দেখিয়ে মহাদেবের কাছ থেকে সেই যাওয়ার অনুমতি আদায় করেছিলেন। তাহলে সেই যে 10টা রূপ, সেটা কিন্তু এই অবস্থান করছে এই নীলাচল পর্বতে। এবং তার সঙ্গে সঙ্গে এই কামাখ্যার এটাকে সতীপীঠ, অর্থাৎ এখানে বলা গুপ্তপীঠ বা যোনিপীঠ বলা হয়। কেন বলা হয়? এটারও কারণ হচ্ছে, অর্থাৎ যখন মা সতী তিনি তার পিতৃগৃহে স্বামীর অপমান সহ্য না করতে পেরে নিজে যখন সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন, তখন স্বয়ং মহাদেব এসে সেই যজ্ঞস্থান থেকে সতীর দেহকে নিয়ে তিনি কিন্তু একটা লণ্ডভণ্ড অবস্থা, অর্থাৎ সৃষ্টির স্থিতি বিনাশের দিকে নিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ সৃষ্টি এবং স্থিতি যদি বিঘ্ন হয়, তাহলে ধরিত্রী কেন পৃথিবীর সর্বজীবকুল নষ্ট হয়ে যেতে পারে। এবং এই মতো অবস্থায় সমস্ত দেবতাদের একটা যে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং বিষ্ণুদেব তার চক্র ছেড়ে এই মাতা সতীর মৃত দেহটাকে কিন্তু বিভিন্ন খণ্ডে বিভক্ত করে দিয়েছিলেন, যাতে স্বয়ং মহাদেবকে শান্ত করা যায়। এবং এই যে খণ্ড বিভক্ত হয়েছিল, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে অভিহিত রয়েছে। বলা হয় 51টা খণ্ড হয়েছিল কখনো। সেই 51টা খণ্ড যেখানে যেখানে পড়েছিল, সেখানে সেখানে একটা করে পীঠ তৈরি হয়েছিল, সতীপীঠ। তাই এখানেও কিন্তু মা সতীর তার যোনিপীঠ, অর্থাৎ এখানে তার যোনির অংশটা এসে পড়েছিল, সেই জন্য এই জায়গাটাকে যোনিপীঠ বলে অভিহিত করা হয়েছে। এবং সেটা কিন্তু ওই 51 পীঠের একটা পীঠ। তার এখানে অতীব গুরুত্বপূর্ণ, যেটা তন্ত্র শাস্ত্রের ক্ষেত্রে বলা হয় এটা আতুর ঘর। অর্থাৎ তন্ত্রশাস্ত্র সর্বদাই গোপনীয় কিছু বিষয় বিধিনিষেধ থাকে, যে বিধিনিষেধ এখানে সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে হয়। তাহলে এটা এই জায়গার থেকে এই কামাখ্যাপীঠ অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হয় যে এখানে বিশেষ করে মেয়েদের জন্য অতীব পাওয়ারফুল একটা অবস্থান, শক্তিপীঠের একটা অঙ্গ। সেই জন্য মেয়েরা এমন কিছু ক্রিয়া তাদের জন্য করা যায়, যেটা তাদের জীবনের কোনো অশুভ জায়গার থেকে শুভত্ব জায়গায় আনা যায়। দেখো অনেক ক্ষেত্রে তার পরিবারের বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবনে এমন একটা চরম অশান্তির জায়গা রয়েছে এবং তার জীবনের শান্তি নেই, কখনো কখনো সাংসারিক বিভিন্ন অশান্তি বিভিন্ন জায়গায় রয়েছে, স্বামীর সঙ্গে অমত, স্বামীর সঙ্গে, বা কখনো কখনো দেখা গেল কোনো তৃতীয় ব্যক্তি তাদের সংসারটাকে পুরো ছাড়খাড় করে দিচ্ছে। কখনো কখনো দেখা গেল যে তার পরিবারের যে বন্ধন, সেই জায়গাটা অটুট নেই, এই মুহূর্তে একটা ছন্নছাড়া পরিবেশ তৈরি হচ্ছে সাংসারিক জীবনে। আবার কখনো কখনো দেখা গেল সেই মেয়েটা তার শ্বশুর বাড়ি গিয়ে কারোর সঙ্গে ভালোভাবে খোলামেলা কথাই বলতে পারে না, সকলেই যেন একটা শত্রুতার চোখে দেখে তাকে সর্বদাই একটা আষ্টে পিষ্টে মারার পরিকল্পনা করছে শত্রুতার কারণে। তাহলে সেক্ষেত্রেও তার একটা সমস্যা। তাহলে এগুলো মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা। এছাড়াও দেখা গেল কারোর বিবাহ হয়েছে, তার সন্তান আসছে না, তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ এই যোনিপুটের
অতীব গুরুত্বপূর্ণ ক্রিয়া রয়েছে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে কারো জীবনটা ব্যভিচারী জীবন, অর্থাৎ তার সংসারটা খুব ভালো ছিল, সংসারে এমন কোনো তৃতীয় ব্যক্তি আসার পর তার সংসারটা ছড়কার হয়ে যাচ্ছে, বা বাড়িতে কেউ না কেউ কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে এগুলো কিন্তু এই নির্দিষ্ট পীঠের নির্দিষ্ট ক্রিয়া বলে এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। এবং সেই জাগ্রত এই নির্দিষ্ট সময়গুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে আমরা বলি না কঠিন থেকে কঠিনতম সমস্যা, কারণ এই যে পীঠ, এই গুপ্ত পীঠ, এই কামাখ্যা পীঠ, এই যে জনি পীঠ বলা হয়, এই কামাখ্যা পীঠ, আবার তার সঙ্গে সঙ্গে দশ মহাবিদ্যার অবস্থান রয়েছে এই নীলাচল পর্বতমালায়। তাহলে এই নীলাচল পর্বতমালা বেষ্টন করে এই সময় এই অম্বুবাচী মেলা যখন চলে, তখন দেশের শুধু না বিদেশের পর্যন্ত বহু মানুষ এখানে এসে অবস্থান করেন। তারা শুধুমাত্র তাদের নিজেকে মানে পজিটিভ এনার্জি গ্যাদারিং করার জন্য, কারণ এই সময় মন্দির চত্বরে মন্দির বন্ধ থাকে, এই মন্দির বন্ধ থাকে, তারা বিভিন্ন জপ তপ করে এই নীলাচল পর্বতে অবস্থান করে। তার জন্য বহু মানুষ বহুভাবে বহু ভক্ত এই সময় এখানে অবস্থান করে থাকেন। আর পুজো পাঠ অর্থাৎ ওই যে যেমন বলছিলাম যে ওই 22 তারিখ 9টা 10-এর পর থেকে মন্দির বন্ধ হয়ে যাবে, আর মন্দির খুলবে ওই 26 তারিখ সকাল 9টা 15 মিনিটের পর থেকে। অর্থাৎ তারপরে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে প্রত্যেকটা অংশ, মন্দির চত্বরের পুরো এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জল দিয়ে পরিষ্কার করা হবে, তারপরে মন্দিরের দ্বার ওপেন করা হবে। এবং এই নির্দিষ্ট ক্রিয়া, কারণ এই সময় এখানে যা হয় দেখবেন যে বহু পায়রা, মানে বিভিন্ন ধরনের, আমি এই তন্ত্রক্রিয়ার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এগুলো যেহেতু গুপ্ত ক্রিয়া, সেগুলো সব ওপেন করা সঠিক আমার থেকে আমি মনে করি ঠিক না। তবুও এখানে যেগুলো হয় মোটামুটি আপনারা সাধারণত গেলে অনেকে দেখতে পারেন, দেখবেন বহু পায়রা এই সময় ছেড়ে দেওয়া হয়। কখনো কখনো পায়রার এখানেও কিন্তু সেখানেও বলি হয়, তার রক্ত কাজে লাগে। এখানে এই সময় থেকে অর্থাৎ এই মন্দিরের দরজা যখন খোলা হবে তারপর থেকে মায়ের যখন পুজো পাঠ হবে, এই পুজো পাঠে মানে এখানে বলা হয় যে বলি প্রথা প্রচলন আছে, এবং প্রত্যেক দিন 6 থেকে 7টা করে একটা নির্দিষ্ট সংখ্যা আছে, এই সংখ্যায় এখানে বলি হয়, মহিষ বলি হয়, এবং প্রত্যেক দিন কন্টিনিউ হয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে পাঠা বলি হয় অসংখ্য, মানে অগুণিত, অর্থাৎ এখানে গুণে ফুল করতে পারবেন না। আপনি যদি ওই যে বলির যে স্থানটা রয়েছে সেখানে গিয়ে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন এগুলো কেন হয়। এর পিছনেও কিন্তু কারণ রয়েছে। কারণ বলছে যে আমাদের জীবনের এই নির্দিষ্ট যে সময়টা রয়েছে, অর্থাৎ ওই যখন সূর্য প্রবেশ করলো আদ্রা নক্ষত্রের প্রথম পাদে, তখন আমাদের জীবকুলের মধ্যে কি হয়, একটা উগ্রতা তৈরি হয়। আমাদের জীবনের যে আমরা বলি না যে আমাদের শত্রুতা রয়েছে, আমাদের জীবনের আমাদের মধ্যেই আমাদের শত্রু রয়েছে, সেই ষড়রিপু তারা জাগ্রত হয়ে যায়। এবং এই যে ষড়রিপু জাগ্রত হয় ঠিকই, এবং এইটা বলা হচ্ছে তামসিক শক্তি। তাই এই তামসিক শক্তির যখন বেড়ে যায়, মানে ওই সময়টা বেড়ে যাবে মানুষের মধ্যে, তার যে রজগুণ রয়েছে, তার যে সদ্গুণ রয়েছে, সেইগুলো লোপ পেয়ে যায়। আর এই গুণের প্রভাব যেগুলো আমাদের ষড়রিপুকে কানেক্ট করে, অর্থাৎ আমাদের শরীর, আমাদের মনের মধ্যে, আমাদের মধ্যেই রয়েছে সেই ষড়রিপু, অর্থাৎ তমগুণ বেড়ে গেলে, তামসিক শক্তি বেড়ে গেলে আমাদের কি হয় না, কামনা শক্তি
যেটা একটা শত্রু, বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়, লোভ বেড়ে যায়, মদ যেটা অহংকার বেড়ে যায়, মোহ মায়া ত্যাগ করার মায়ার ফলে বেড়ে যায়, মাৎসর্য হিংসা বেড়ে যায়। এই 6টা তমশক্তি আমাদের মধ্যে বেড়ে যায় এবং এইগুলোকে বলিদান হিসাবে, এগুলো থেকে নিজেকে শুদ্ধ রাখার জন্য ওই বলিদান, অর্থাৎ এই শক্তিকে বলিদান করা হয় মায়ের চরণে। এই শক্তিকে বা এই রিপুগুলোকে বলিদানের মাধ্যমে মায়ের চরণে দেওয়া হয়, যাতে আপনার মধ্যে ওই তম শক্তিটা যাতে না বাড়তে পারে। সেখানে তাকে বলি হিসাবে বলিদান করে মায়ের সামনে চড়িয়ে দেওয়া হয়। এটাই কিন্তু মেন কারণ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর কটা জিনিস রয়েছে। কারণ এই আধ্যাত্মিক শক্তির জায়গা থেকে আমাদের নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে এখানে কিন্তু এই পশু বলি বলা হচ্ছে। পশু বলি সেই নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে কাজ করে। এই যে পশুকে বলি দেওয়া হচ্ছে, সেটা ওই ষড়রিপুর যে রিপু রয়েছে, যে শক্তি রয়েছে, যে তম গুণ, তম শক্তি অর্থাৎ তামসিক যে শক্তি, সেইগুলোকে বলির জন্য এখানে প্রতীক হিসাবে নিবেদন করা হয়। কাকে? পশুকে। এবং এইভাবে আমাদের নিজেকে সংশোধন করার চেষ্টা করি। এবং এখানে আধ্যাত্মিক চিন্তা ভাবনা আরো কিছু রয়েছে। কারণ এই সময় যদি আপনি আপনার নিজের থেকে অহংকার মুক্ত রাখতে পারেন, আসক্তি মুক্ত রাখতে পারেন, পাপ কর্ম থেকে নিজেকে ত্যাগ করতে পারেন এই সময়কাল, অর্থাৎ ওই যতক্ষণ না আপনার এই নির্দিষ্ট সময় অম্বুবাচী চলবে, যদি এইগুলো আপনার মধ্যে এই প্রবৃত্তিটা বেড়ে যায়, তাহলে জানবেন যে আপনার জীবনের ভয়ানক পরিণতি আসছে আগামী দিনে। কারণ এ শুধুমাত্র ওটাই না, মানে ওটার থেকে আপনি শিখছেন আপনার আগামী দিনের এই পরিকল্পনা। আপনি ওখানে যাচ্ছেন, অর্থাৎ মায়ের কাছে যাচ্ছেন, এই কামাখ্যা পীঠে গিয়ে আপনি আবার এই পাপ কর্মের মধ্যে লিপ্ত হচ্ছেন। তাতে আপনার জীবনের কিছু ভালো কিছু হবে না, বরঞ্চ আরো খারাপ দিকে প্রবাহিত হবেন। এবং এমন একটা পরিণতি আপনার জীবনে আসবে যেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। এবং সেই জন্য বলছে অম্বুবাচী শুধু একটি মেলা নয়, এটি একটি শক্তি, এটা একটা সৃষ্টি এবং এর সঙ্গে সঙ্গে প্রকৃতি যুক্ত হয়ে রয়েছে। তাই এই নির্দিষ্ট সময় এখানে যেহেতু জনিপীঠ বলা হয় এবং মা ধরিত্রী এই সময় রজস্বলা হন, সেজন্য এই নির্দিষ্ট মন্দিরের গর্ভগৃহে দেখবেন এই সময় কাপড় মেলে দেওয়া হয় এবং ঠিক নিবৃত্তির পরে ওই কাপড় নিয়ে আসা হয়, যেটা বলা হয় মায়ের রক্তবস্ত্র, যেটা প্রত্যেকের গৃহে, সংসারের গৃহে রাখলে পরে অতীব উন্নত হয়। এবং এবার কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য। তার সঙ্গে সঙ্গে ওই সময় ওখানে যে জল পাওয়া যায়, দেখবেন রক্তবর্ণ জল নিঃসৃত হচ্ছে সেই মন্দিরের গর্ভগৃহে, সেটাও কিন্তু আপনারা দেখবেন। কারণ এই নির্দিষ্ট সময়ে এটা অতীব পবিত্র হিসাবে গণ্য করা হয় এবং সেটা নিয়ে আসা হয় সংসারে এবং সার্বিক উন্নতির জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সময়কালটা বললাম, ওই প্রবৃত্তির পরবর্তীতে 15টা দিন অতীব গুরুত্বপূর্ণ এবং সেই সময় থেকে শুরু হয় এই যে বিভিন্ন বলি, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান, বিভিন্নভাবে পুজো পাঠ। সেজন্য আমি কিন্তু এখানে উপস্থিত থাকব নির্দিষ্ট সময়কালে। যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আমি বারবার বলি যে সময়, স্থান, তিথি, নক্ষত্র এগুলো অতীব গুরুত্বপূর্ণ। কারণ সেটা আপনার জীবনের কি সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যায় বিভিন্ন মানুষ ভোগে, কঠিন কঠিন সমস্যা, তার প্রতিকার প্রতিবিধানের সময় এটা। সেই জন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন সেই মানুষগুলো
যারা একসময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে এসছে, আজকের জায়গায় তারা ভালো রয়েছে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল, বাবাকে একটু করতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা,
এবং তারা সেটা দেখছে, পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে থাকি। অন্যরকম মনে করবে, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী, এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়, এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন, এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো।
এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগের জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সেই মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন,
যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।